দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক আমাদের বিস্তারিত খবরগুলো। তবে শুরুতেই যেতে চাই যে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের উপর দিয়ে আর কয়েক ঘন্টা পরেই বয়ে যাবে ঘূর্ণিঝড় বা প্রবল ঘূর্ণিঝড় রিমাল, এবং সেই ঘূর্ণিঝড়ের অবস্থান এবং গতি প্রকৃতি নিয়ে এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে বা সেখানে ব্রিফিং করছেন সেখানকার কর্মকর্তা আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আমরা তার বক্তব্যে যাচ্ছি একটু সরাসরি। ঘূর্ণিঝড় আছে, এটা ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়, মানে আগামীকালকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা একটু আপত্তি, আসলে আঘাত হানাটা এটা একটু কেমন মনে হচ্ছে। আপনি একটা ঢিল মাথা, ঢিলটা আঘাতে গ্লাসটা ভেঙে গেল, এরকম না। কিন্তু আপনি দেখেন এর প্রভাবটা, আপনি দেখেন এর প্রভাবটা কিন্তু উপকূলাঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনারা হয়তো ভালো জানেন আমার চাইতে, উপকূলাঞ্চলে কিন্তু কিছু কিছু বৃষ্টি হচ্ছে, এবং সময়টা যত যাবে একটা বড় সিস্টেম। আমি যে লাটিমের কথা আপনাদেরকে বললাম, লাটিম নিজের ঘুরতেছে, সেটা অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টাও তো এরকম, ঘুরতে ঘুরতে কিছু মেঘ ছেড়ে দিচ্ছে, এই মেঘগুলোকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি দিচ্ছে। এটা যত কাছাকাছি আসবে এর বৃষ্টিপাত তীব্রতাটা বাড়বে, বাতাস বাড়বে, এবং যখন উপকূলের কাছাকাছি একবার কাছাকাছি তখন পানির একটা জলোচ্ছ্বাসের ব্যাপারটা তখন চলে আসে। আমাদের এখানে কিন্তু গত মাস ধরে একটা বড় তীব্র তাপদাহ দিয়েছে। এটার কারণে কি শেষ মুহূর্তে রিমালকে অনেক বেশি শক্তিশালী হওয়ার কোনো সুযোগ দেখছে? না, রিমাল ওদের, তার কারণ রিমাল খুব কাছাকাছি চলে আসছে, ল্যান্ডের কাছাকাছি চলে আসছে, এই জন্য অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। আসলে এটা যদি গভীর সাগরে থাকতো সেক্ষেত্রে তো আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা ছিল। যেহেতু এটা উপকূলে কাছাকাছি চলে আসছে, এই জন্য এটা অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এটা তীব্র প্রবল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, অতি প্রবল হওয়ার সম্ভাবনা নেই আপাতত। দর্শক আমরা শুনছিলাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান, তার বক্তব্য। তিনি বলছিলেন যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টির মাধ্যমে শুরু হয়ে গেছে, এবং আজকে ভোর নাগাদ এবং অথবা সকাল নাগাদ সেটা এই তীব্র বা প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে। আমরা যাচ্ছি এই প্রবাসে বাংলাদেশের পরের খবরে। ক্রমেই কঠিন হয়ে পড়ছে মালয়েশিয়া প্রবাসীদের জীবন। একের পর এক সাঁড়াশি অভিযান আর প্রত্যাবাসন কর্মসূচির কারণে বিদেশের মাটিতে এক প্রকার আতঙ্কে বাস করতে হচ্ছে তাদের। ভিটেমাটি বিক্রি করে বিদেশ পাড়ি জমালেও বৈধ অভিবাসী না হতে পারায় ভুগতে হচ্ছে নানা রকম ভোগান্তিতে। এসব রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরলে প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, শঙ্কা বিশ্লেষকদের। দিন বদলানোর আশায় যারা পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়, তাদের বেশিরভাগেরই এখন দিন কাটছে শঙ্কায়। কেননা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার। অভিবাসনের দরকারি কাগজপত্র নেই এমন আর একটি অভিবাসীকেও থাকতে দিতে চায় না তারা। চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যেই ফিরতে হবে নিজ দেশে, সাফ জানিয়েছে কুয়ালালামপুর প্রশাসন। 2 দফায় সুযোগ দিলেও নানা কারণে এখনও কাগজপত্র ঠিক করতে পারেননি অনেক প্রবাসী বাংলাদেশি। এমন অবস্থায় শঙ্কায় দিন কাটাতে হচ্ছে তাদের। যে কোনো সময় যেতে হতে পারে জেলে। অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের পরিধিও বাড়িয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। বাড়তি চাপ তৈরি করেছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচি PRM। গত 1 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে প্রথম 20 দিনেই দেশে ফিরেছে 2500-এরও বেশি বাংলাদেশি, যদিও প্রতিনিয়তই বাড়ছে এই সংখ্যা। বৈধ হতে না পেরে অনেকেই দুষছেন PRM কর্মসূচিকে, তাই করেন মধ্যস্থতাকারীদের। মালয়েশিয়াতে যারা বিভিন্ন জটিলতার কারণে কাগজপত্র করতে পারেন নাই এবং কর্মহীন আছেন, এবং অবৈধ দালালদের খপ্পরে পড়ে অনেকেই আমরা কাগজপত্র করতে ব্যর্থ হয়েছি। অনেক সময় আমাদের পাসপোর্টও দেরিতে পাওয়ার কারণে এই সমস্যা হয়েছে। মালয়েশিয়া বিভিন্ন জায়গাতে ছোট বড় অনেক ধরনের অফার চলতেছে, খুব আতঙ্কের মাঝে আমরা যারা অবৈধ প্রবাসীরা আছি। মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু অবৈধদের ধরতে কোনো রকম আপোষ করছে না। যেভাবেই পারছে সেভাবেই কিন্তু তথ্য ইমিগ্রেশনকে দিচ্ছে, এবং সাঁড়াশি অভিযানের ফলে যে কোনো স্থানে পালাক না কেন তাদেরকে ধরা হচ্ছে। অনেকেই আবার দায়ী করছেন ভিসা জটিলতাকে। ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়া অনেকেই বৈধ হতে পারেননি। মালয়েশিয়াতে যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে, এরা বিভিন্ন এজেন্সিতে ভিসার জন্য আবেদন করা সত্ত্বেও
ভিসা না পাওয়া বিভিন্ন রকম হয়রানির শিকার হইতেছি। দরপান্তরের যে একটা বিষয় আছে যে প্রতিদিনই কিন্তু আপনার অপরাধী চলতেছে, অবৈধ ভিতরে জন্য অবৈধ যে সমস্ত প্রবাসী বাইরে আছে একটা আতঙ্কের ভিতরে আছে। প্রবাসীদের দেশে প্রত্যাবাসনের কারণে প্রভাব পড়তে পারে রেমিটেন্সে শঙ্কা বিশ্লেষকদের। বর্তমানে দেশটিতে বাস করছেন প্রায় 15 লাখ বাংলাদেশি। অনিক রহমান, যমুনা নিউজ। বন্ধই হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার। সর্বোচ্চ কর্মী নিয়োগের কোটা পূর্ণ করেছে বাংলাদেশ, তাই নতুন করে কোনো কর্মী ভিসা পাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন দালালের হাতে টাকা দিয়ে ভিসার অপেক্ষায় আছেন যারা, তারাই। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে মালদ্বীপের গত সরকার একক দেশ থেকে 1 লাখের বেশি কর্মী না নেয়ার আইন রয়েছে দেশটিতে, তাই বাংলাদেশ থেকে নতুন কর্মী ভিসা পাচ্ছেন না। তবে দেশটির নতুন সরকার এটি পর্যালোচনা করছে। 22 মে বিজ্ঞপ্তি জারি করে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। বলা হয়, মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে, তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে। সবাইকে সতর্ক করে বলা হয়, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এই আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ওমানে অবস্থিত জালান বাংলাদেশ স্কুলের নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে। জালান বোয়ালি শহরে অবস্থিত স্কুলটিতে পাঠদান করা হয় বাংলাদেশি কারিকুলামে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি শিশু লেখাপড়া করলেও আর্থিক সমস্যায় জর্জরিত জালান বাংলাদেশ স্কুল। অর্থাভাবে দীর্ঘদিন বন্ধ ছিল নতুন ভবনের নির্মাণ কাজ। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন। তেমন সামঞ্জস্য নেই। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি কারিকুলামে পাঠদান করে আসছে ওমানের জালান বাংলাদেশ স্কুল, কিন্তু শ্রেণীকক্ষের অপ্রতুলতায় ব্যাহত হচ্ছিল পাঠদান। শেষ পর্যন্ত প্রবাসীদের অর্থ ও দূতাবাসের সহায়তায় তৈরি হলো নতুন ভবন। বাংলাদেশের শুক্রবার ভবনটির উদ্বোধন করেন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। অন্য দেশের বাচ্চাদের সাথে প্রতিযোগিতা করতে হবে এবং ওই যে মেশিন নামক যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তাদেরকেও কিন্তু পরাজিত করতে হবে। সুতরাং তাদের চ্যালেঞ্জ, যেমন তারা লাকি অনেক কিছু পাচ্ছে, তাদের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শতাধিক প্রবাসী। ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান ও চট্টগ্রাম সমিতি সহ নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও। সুস্থ ও সুন্দর ব্যবস্থাপনা একটি দুর্বল প্রতিষ্ঠানকে সফলতার মঞ্জিলে নিয়ে যেতে পারে। সকল ছাত্রছাত্রীদের পড়ালেখা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের যে ঘাটতি রয়েছে তা পূরণ হলে আমাদের আর কোনো দাবি থাকবে না। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সামান্যতম ত্রুটি উচ্চশিক্ষা তথা জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে সক্ষম। বিভিন্ন সংগঠনের সাথে যারা জড়িত আছি, আমি সবাইকে অনুরোধ করব এই স্কুলের প্রতি যেন সবাই খেয়াল রাখেন। আপনারা যে কাজ করে আমাদেরকে দেখিয়েছেন, এটা ওমান প্রবাসে আমরা বাংলাদেশি কমিউনিটি সারা জীবন মনে রাখবেন। বিদেশ বিভুঁইয়ে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশি কারিকুলামে লেখাপড়া শেখাতে পেরে খুশি প্রবাসীরা। স্কুলের উন্নয়নে বাচ্চাদের পড়াশোনার মান আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। বাংলাদেশি কমিউনিটি পিপল। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ রামসুন্দর হাই স্কুলের 84 ব্যাচের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে সফররত স্কুলের সাবেক শিক্ষার্থী তাজউদ্দিন আহমেদের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়, যাতে যোগ দেন 84 ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরাও। ওল্ডহ্যামের একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সভা। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল উদ্দিন এবং পরিচালনা করে আব্দুল মতিন। উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার জাহিদ বখত চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার, বশির আলী ও মির্জা আসকির বেগম সহ আরও অনেকে। ফ্রান্সের সাবেক বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর তজামুল হকের স্মরণে যুক্তরাজ্যের শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বার্মিংহাম শহরের বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি নাজমুস সাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। বক্তব্য রাখেন কাউন্সিলর সাদিক মিয়া, শামসু, কমিউনিটি নেতা কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুর রশিদ সহ আরও অনেকে।
এ সময় মরহুম তোজামুল হকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন বক্তারা। কাতারে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মেলাটি আয়োজন করে রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট ও বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল। গত বৃহস্পতিবার আয়োজনের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। আয়োজকরা জানান, বাংলাদেশ ও কাতারের কূটনৈতিক সম্পর্কের 50 বছর এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফর উপলক্ষে হয় এ আয়োজন। রাজধানী দোহার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত মেলা অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ রিয়েল এস্টেট, গার্মেন্টস, জুট ও ট্যুরিজম সহ বিভিন্ন খাতের 30টি কোম্পানি। এছাড়া প্রতিদিন ছিল বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। বাহরাইনে আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসা সেবা। কর্মসূচির সার্বিক সহায়তায় ছিল বাংলাদেশি মালিকানাধীন স্কয়ার মেডিকেল সেন্টার। শুক্রবার দেশটির রাজধানী মানামা আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির অফিসে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রবাসীদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাংলাদেশিরা ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিকরা পেয়েছেন এই সেবা। এ সময় উপস্থিত ছিলেন আর মমতাজ কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহমান ও স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন। বাংলাদেশি প্রবাসী সকলের জন্য ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে মমতাজ কন্ট্রাক্টিংয়ের উদ্যোগে। আমরা গর্বিত যে স্কয়ার মেডিকেল আমাদেরকে যে ফেসিলিটি দিয়েছে, মানে ফ্রি ক্যাম্পিং করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কমছে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা, তাই বিপুল জনগোষ্ঠীর ন্যূনতম সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে সংস্থাগুলো। পর্যাপ্ত সাহায্য না পাওয়ায় ক্যাম্পে থাকা রোহিঙ্গারাও হতাশ হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা, ছবি তুলেছেন লুৎফর রহমান। কুতুপালং এলাকার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্প জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে পরিচালিত হচ্ছে ই-ভাউচার শপ। এখান থেকে নেওয়া যায় রোহিঙ্গাদের জন্য মাসে বরাদ্দকৃত রেশন। ই-ভাউচার শপে পরিবারের জন্য বরাদ্দ রেশন নিতে এসেছেন ক্যাম্পের বাসিন্দা সর্দার আলী। নিয়ম অনুযায়ী প্রতি রোহিঙ্গার জন্য মাসে বরাদ্দ $10, বাংলাদেশি মুদ্রায় 1100 টাকার মতো। পার মিলের দাম পড়ে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় 12 টাকা মাত্র। তো 12 টাকা দিয়ে তো একটা ডিমও পাওয়া যায় না, তো 12 টাকা দিয়ে একটা মিল কিভাবে হয়? ক্যাম্পের আরেক বাসিন্দা জয়তুন খাতুন। স্বামীহারা জয়তুনের সংসার 5 জনের। জানালেন, রেশনে কোনো রকম 20 দিন যায় তার, মাসের বাকি 10 দিন কাটে ধার দেনা বা না খেয়ে। মাসাল্লাহ রেশন দিলে 10 দিন 20 দিন হাই ভারি, 15 দিন 20 দিন আর 10 দিন নকুলা। এই ক্যাম্পের অনেক পরিবারের অবস্থাই এমন, রেশনের টাকা ফুরলেও ফুরায় না মাস। গ্যাস নকুলা হিন্দি রাশন আনি দিহিন হেতে দিন 10-20 দিন যা দিতে বা দান নকুলা হাই ভালে বেশি 10 দিন আগারে 15 দিন ফান করে দূর হাই ভারি। মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লক্ষেরও বেশি জনগোষ্ঠীর ভরণ পোষণে হিমশিম খাওয়ার কথা জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। সম্প্রতি ইতালির রোমের ইউএন এজেন্সিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেফ্রি প্রিস্কট ঘুরে দেখেন ক্যাম্প। আরও $3 কোটি অর্থ সহায়তা ঘোষণা দেন রোহিঙ্গাদের জন্য। We have to find ways to step up and work together to address this. One of the reasons that I'm here is to try to bring some focus to this ongoing crisis. We're trying to get other donors to step up and do more. We need to have NGOs, we need to have the private sector, we need to have other governments joining us in this effort. বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের বাংলাদেশ প্রধান বলছেন, বেশ আর্থিক চাপ যাচ্ছে, এখনই দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ সহযোগিতা বাড়ানো। We have to assist them at least with their basic needs and also some of their basic livelihood and some form of self-reliance so that they don't become over-dependent on free handouts. 2017 সালে আশ্রয় নেয় রোহিঙ্গারা। তাদের জন্য চাহিদার সর্বোচ্চ 75% সহায়তা এসেছিল 2019 সালে, আর সবচেয়ে কম আসে 2023 সালে, যা চাহিদার মাত্র 50%। অনেকেই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কাজের সন্ধানে কিংবা খাদ্যের সন্ধানে। তো সেটি আমাদের স্থানীয় জনগণের উপর সাংঘাতিক রকম একটি আপনার ঋণাত্মক প্রভাব তৈরি করেছে
এবং একইভাবে আমাদের সরকারের জন্য এটি মোকাবেলা করা অনেক কঠিন হয়ে পড়েছে। বৈশ্বিক নানা সংকটে রোহিঙ্গা সংকট যে প্রাধান্য হারাচ্ছে তা মনে করছেন অনেকেই। তবুও এই সংকট সমাধানের পথে বিশ্ব নেতাদের হাঁটতে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বিপুল এই জনগোষ্ঠীর অর্থ সংস্থান যোগানে আরও বেশি ত্বরান্বিত পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।